নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত, এবং শুরুতেই আবার বলবো যে আমাদের অনুষ্ঠান লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আর যদি পারেন, যদি সম্ভব হয়, তাহলে আমাদের সদস্য পদ নিন, তাতে আমাদের খানিকটা সুবিধা হবে। এই কিন্তু অনুষ্ঠান যারা সদস্য হবেন, যারা এমনি সাবস্ক্রাইব করবেন, তাদের মধ্যে কোনো তফাৎ নেই, সবাই অনুষ্ঠান সমানভাবে দেখতে পাবেন। শুরু করছে অনুষ্ঠান মতামত। আজকে শীর্ষক, দেশ জুড়ে আঞ্চলিক রাজনৈতিক দলে এরকম ভাঙন কেন? রাজনীতি আরো ভালো করে বললে, ভারতের সংসদীয় রাজনীতির প্রতিটা বাঁকে, প্রতিটা মোড়ে লুকিয়ে থাকে বিস্ময়। ক্রিকেট নাকি এক অনিশ্চয়তার খেলা। আমি হলফ করে বলতে পারি, ভারতের সংসদীয় রাজনীতির চেয়ে তা বেশি হতেই পারে না। যারা জানেন তারা একমত হবেন। সেই এমার্জেন্সি জামানা, এমনকি বিরোধীরাও তখন হাল ছেড়ে দিয়েছেন, জেলেই থাকতে হবে, গণতন্ত্র গেছে মায়ের ভোগে। আরএসএস থেকে চিঠি চলে গেছে ইন্দিরা গান্ধীর কাছে, আরএসএস থেকে, ছেড়ে দিন নেতাদের, আমরা সমর্থন করব এই জরুরি অবস্থাকেই। বালা সাহেব দেওরাস ইন্দিরা গান্ধীকে জেল থেকে চিঠি লিখছেন 1975-এর আগস্টে, নভেম্বরে আবার লিখছেন আরএসএস এর ওপর থেকে ব্যান তুলে নিন, আমরা 20 দফা কর্মসূচি সমর্থন করব। ইন্দিরা গান্ধী সেসব চিঠির জবাব দেননি বলে বালা সাহেব দেওরাস তিনি আচার্য বিনোবা ভাবেকে দিয়ে কথাবার্তা শুরু করাতে চাইছিলেন, মানে আলোচনায় নামতে চাইছিলেন, মিডিয়েটর হিসেবে ওনাকে ব্যবহার করতে চেয়েছিলেন। কিন্তু অবাক কাণ্ড হলো যে 77-এর নির্বাচনে উত্তর ভারত থেকে উবেই গেল কংগ্রেস। এবং আরো মজার ব্যাপার হলো, অনেকেই কংগ্রেসের অবিচুয়ারি লিখেই ফেলেছিলেন তখন, কংগ্রেস কিন্তু মাত্র বছরের মধ্যে 3 বছর পরে 1980-তে আবার ফেরত চলে এলো। আমাদের বয়সী অনেকেই মনে করতেন এই বাংলায় আমাদের বাম জামানাতেই মরণ হবে, মানে বাম জামানা শেষই হবে না। হলো এক ধাক্কায় 235 থেকে 62, তারপরে 16-তে 32-33, 21-এ 0, এবারে 1। তৃণমূল আসার পরেও মনে হয়েছিল এই জামানা তো যাবেই না, গেছে। কেবল গেছে না, তৃণমূল দলের অস্তিত্ব নিয়েই প্রশ্ন উঠছে। সারা দেশে এমন বহু চমকে দেবার মতো ঘটনা ঘটেছে, একবার নয়, বারবার। আমাদের সংসদীয় গণতন্ত্র, মানুষের ধারণা, আমাদের রাজনৈতিক কাঠামো, রাজনৈতিক পালাবদলের এই অনিশ্চয়তাকে বারবার তুলে ধরেছে। মানুষের রায় বারবার আমাদের সোকল্ড ভোট পণ্ডিতদের চমকে দিয়েছে। ব্যতিক্রম ঘটেনি, ঘটেছে বই কি। ছোট ছোট দল তৈরি হয়েছে, বড় দল ভেঙেছে, নানান পারমিউটেশন কম্বিনেশন হয়েছে, এ জোট সে জোট তৈরি করেছে, বিভিন্ন ছোট দলের ভোটে সরকার গড়া হয়েছে, সরকার পড়ে গেছে, সেসব ভোটও অনেক সময় কেনা বেচাও হয়েছে। কিন্তু ক্রমশ সেই জোট আর জোটের এই নোংরা রাজনীতি মানুষের কাছে এক স্থায়ী, এক শক্তপোক্ত সরকারের আকাঙ্ক্ষার জন্মও দিয়েছে। বারবার করে সরকার ভেঙে যাওয়া, বারবার করে ছোট ছোট দলের মধ্যে ভাঙন। মানুষ অন্তত ডিসিসিভ রায় দিয়েছিল 2014-তে, কেবল বিজেপি 282, সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। আর আগেই ঘোষিত জোট সঙ্গীদের মেলালে এনডিএ পেয়েছিল 336 খান। এরপরে আরো বিরাট সাফল্য এলো, বিজেপি একাই 303, 303, এনডিএ 353, কারণ ততদিনে আবার শরিক কমে গেছে, বেরিয়ে গেছে ইত্যাদি। এর পরের নির্বাচনে বিজেপির স্লোগান ছিল আব কি বার 400 পার, এবং পেছনে একটা প্রচ্ছন্ন কথাবার্তা, সংবিধান আমরা বদলে দেব। এবারেই এলো সেই চমক, বিজেপি 303 থেকে নেমে 240, ভাবুন 63খানা আসন কমে গেল। ওই একইভাবে মানুষ ইভিএমে ম্যাজিক দেখালেন, একক সংখ্যাগরিষ্ঠতা পেল না বিজেপি। কিন্তু বিহারের নীতিশ কুমার আর অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডুর সমর্থনে সরকার তো তৈরি হয়ে গেল, এবং সেই সরকার বেশ শক্তপোক্ত সরকার। যদিও ভারতের রাজনীতিতে এই দুই দিগ্গজ নেতার মতিগতি দেবানা জানন্তি কুতো মনুষ্য, এইখান থেকেই ভারতের রাজনীতিতে একটা নতুন অধ্যায় শুরু হলো। আগে কি দল ভাঙানো হয়নি? হয়েছে, আর তা হয়েছে সরকার বানানোর জন্য। জোট সরকারের আমলে এরকম অনেক ঘটনা ঘটেছে। ছোট দলকে নিয়ে এই খেলা বেশ পুরনো খেলা। নরসিমা রাওয়ের সরকারের সময় সুটকেস ভর্তি টাকার গল্প তো আমরা জানি, শিবু সোরেনের গল্প তো আমরা জানি। কিন্তু এসব ছিল সরকার বাঁচানোর জন্য এক মরিয়া চেষ্টা, কখনো সফল হয়েছে, কখনো সফল হয়নি।
যেই এক হাং পার্লামেন্টের সম্ভাবনা দেখা দিয়েছে, মানে নির্বাচনের পরে সুস্পষ্ট রায় না মেলায় সরকার কে বানাবে বোঝা যাচ্ছে না, সে লোকসভা থেকে বা বিধানসভা এমএলএ বা এমপি কেনা বেচা হয়েছে, দলবদল হয়েছে, জোট বদল হয়েছে, সংসদে বা বিধানসভাতে নো কনফিডেন্স মোশন এসেছে, অমনি ঘোড়া কেনা বেচার কথা হয়েছে। কিন্তু এখন তো আস্তাবল কেনা বেচা হচ্ছে, ঘোড়া কোথায়? কেন? সরকার কি পড়ে যাবার অবস্থায় আছে? না, এই সরকার পড়ে যাবার কথা বিরোধীরা বলতে পারেন, কিন্তু সরকার পড়ে যাবার কোনো জায়গাই নেই, এখনো নয়। তা তো নয়, তাহলে অ্যাটলিস্ট সামনাসামনি সেরকম কোনো সংকট তো সরকারের সামনে নেই। তাহলে এই দল সেই দল ভাঙছে আর তার সিংহভাগ চলে যাচ্ছে হয় বিজেপিতে না হলে এনডিএতে। কেন? আপ সাংসদরা দুদিন আগে নীতি নৈতিকতার পাঠ দিচ্ছিলেন, দল বেঁধে চলে গেলেন। একদিন দল বেঁধে কজনে মিলে, সেরকম একটা ব্যাপার। কদিন আগে রাঘব চাড্ডা ওই সংসদে বসে যা যা বলেছেন তা তো দেশের মানুষ শুনেছেন, আছে তো সেসব। ফালা করে ছেড়েছেন বিজেপির সাম্প্রদায়িক রাজনীতিকে। আজ ইউটার, শিবসেনা ভেঙে গেল, একনাথ শিন্ডে গোষ্ঠী তাদের দল তৈরি করলো, শিবসেনার প্রতীক চিহ্ন তারা পেল, নামও পেল। তারপরেও উদ্ধব ঠাকরের সঙ্গে থেকে যারা জিতলেন, সংসদে গেলেন, তারাও দল বদলাচ্ছেন। এনসিপি তো আগেই ভেঙেছে। উত্তরপ্রদেশেও সমাজবাদী দল ভাঙনের মুখে, দলে বিদ্রোহ শুরু হয়ে গেছে মাথা থেকে। অখিলেশ যাদব এলেন কলকাতায়, বললেন দিদি আপনি হারেননি, আপনাকে হারানো হয়েছে। সত্যি মিথ্যে যাই হোক, তিনি এই কথা প্রকাশ্যে বললেন। আজ তার রাইট হ্যান্ড, দলের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা কিরণময় নন্দ বলছেন মমতা তো হেরেছেন শুভেন্দুর কাছে, একবার নয় দুবার হেরেছেন। এ সুর তো আমাদের চেনা সুর, সুর বদলের সুর। মানে সমাজবাদী দলের মাথাতেও চিন্তা। আর বাংলা গোটা নির্বাচনে প্রায় মমতা ব্যানার্জি স্টাইলে শাড়ি আর হাওয়াই চটি পরে, মানে মমতা ব্যানার্জি এডিশন 2 হয়ে হিন্দি, বাংলা, ইংরেজিতে মাতিয়ে রাখলেন সভা সায়নী ঘোষ। উনি চাড্ডি বা চাড্ডা নন জানিয়ে দিলেন মিডিয়াকে, তারপর মাস্ক পরে মাথা ঢেকে শিবির পাল্টে ফেললেন। অধীর চৌধুরীর কাছ থেকে সংখ্যালঘু ভোট কাড়ার জন্য তুরুপের তাস হিসেবে আনা হয়েছিল ইউসুফ পাঠানকে। জিতেও ছিলেন, সেই হিসেবেই জিতেছিলেন তিনি। এক কোণে ক্রিজ ছেড়ে প্যাভিলিয়নের দিকে হাঁটা দিলেন। এতদিন ধরে যে জুন মালিয়া দিদি ছাড়া কোনো কথাই বলেননি, রচনা ব্যানার্জি আকাশে শিল্পের ধোঁয়া দেখছেন, সবাই ধাঁ। যে সুদীপ ব্যানার্জির জন্য তাপস রায় থেকে সজল ঘোষকে তৃণমূল দলটাই ছাড়তে হয়েছে, সেই সুদীপ বন্দ্যোপাধ্যায় দ্বিতীয়বারের জন্য দল ছেড়ে দিলেন। কিন্তু এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা একটা গ্র্যান্ড প্ল্যানের অংশ। এটা সরকার বাঁচানোর জন্য দল বদলের খেলা নয়, এটা একটা বিরাট পরিকল্পনার ছোট্ট অংশ, যার শরিক হচ্ছেন এই দল ভেঙে বেরিয়ে যাওয়া লোকসভা রাজ্যসভার সদস্যরা। আসলে সংবিধানের এক আমূল পরিবর্তন চায় আরএসএস বিজেপি, তাদের মতন করে ডিলিমিটেশন চায় তারা, যে ডিলিমিটেশনের ফলে সারা দেশে মুসলমান পপুলেশনকে হয় একটা কেন্দ্রে জড়ো করা হবে, মানে যেখানে 50% মুসলমান ভোটার ছিল সেখানে 80% হবে, একে বলে স্ট্যাকিং বা প্যাকিং। আর যেখানে 40% মুসলমান ভোট ছিল সেখান থেকে 20-25%কে বাদ দিয়ে অন্য জায়গায় যোগ দিয়ে দেওয়া হবে, একে বলে ক্র্যাকিং। জোড়া এবং ভাঙা। সারা দেশে আপাতত প্রায় 50টার মতো আসন আছে যেখানে সংখ্যালঘু মুসলমান ভোট নিয়ন্ত্রক, সেই সংখ্যাটা কমে হয়তো 20-22-এ নেমে যাবে। এর ল্যাবরেটরি টেস্ট অসমে হয়ে গেছে। 35% সংখ্যালঘু মুসলমান আছে অসমে, কিন্তু তারা আজকে গোটা 20 আসনেও তাদের নিয়ন্ত্রণ রাখতে পারছেন না। হ্যাঁ, এটাই ওই স্ট্যাকিং আর ক্র্যাকিং বিজেপি সারা দেশ জুড়ে চায়। আর সেই ডিলিমিটেশনের অন্য লক্ষ্যটা হলো দক্ষিণের রাজনৈতিক প্রভাবকে একেবারে শেষ করে দেওয়া। দক্ষিণ এখনো পর্যন্ত হাতে আসছে না, তামিলনাড়ু এখনো হাতের বাইরে, কর্ণাটকে বিজেপি গোটা দেশে অন্য দল বিজেপিতে জয়েন করছে, ক্রস ভোট করছে। কর্ণাটকে বিজেপির লোকজন এমএলএরা ক্রস ভোট করছে কংগ্রেসের দিকে। তো কর্ণাটক, তামিলনাড়ু, ওধারে কেরালা, এখানে হাত দেওয়া যাচ্ছে না, একেবারে শেষ করে দেওয়া যাচ্ছে না এখানে। কিন্তু শেষ করে দেওয়ার একটা প্ল্যান আছে। নিছক জনসংখ্যার অঙ্কেই উত্তর ভারতের সংখ্যাগরিষ্ঠ আসনই জিতে গেলে দেশের সরকার থাকবে বিজেপির হাতে। দক্ষিণে যা হোক ডিলিমিটেশনে সেটাও একটা অন্যতম লক্ষ্য। হ্যাঁ, হবে, এটা হওয়া সম্ভব, হ্যাঁ হতেই পারে। ইনফ্যাক্ট যেভাবে রিজিওনাল দলগুলো ভাঙছে তাতে এটা না হবার কিছুই নেই। এই মুহূর্তে মমতার দলের, মানে এখনো অফিসিয়াল তৃণমূলে কজন থাকবেন তা আমরা জানি না, মানে আমি তো জানিই না। সমাজবাদী দলের ভাঙন রুখতে অখিলেশ নিজেই মাঠে নেমেছেন, কিন্তু আটকাতে পারবেন জানি না।
বিভিন্ন সমাজ মাধ্যমে ভাসছে বিরাট বিরাট অঙ্কের কথা, 20, 25, 30, 50 কোটি টাকা। হ্যাঁ, একজন মানুষ সেই টাকাটুকু নিয়ে রাজনীতি থেকে সন্ন্যাস নিয়ে নিতে পারে। আর বিজেপির কাছে রিসোর্স আছে, তা তো সবার জানা আছে। হ্যাঁ, এই পদ্ধতিতে আগামী দিনে সংসদীয় ব্যবস্থার কাঠামোর খোল নলছে বদলে জরুরি অবস্থা ঘোষণা না করেও সংবিধান বিচার ব্যবস্থাকে সামনে রেখেই এক ধরনের সংখ্যাগরিষ্ঠতাবাদকে হাতিয়ার করে নিরঙ্কুশ ক্ষমতা পেতেই পারে বিজেপি। সেদিকেই তারা রওনা দিয়েছে। কাজেই যারা এই দলবদল, দল ভাঙাকে কেবল একটা দলকে দুর্বল করা, এক প্রতিদ্বন্দ্বীকে মুছে ফেলার চেষ্টা করা বলে মনে করছেন, দেখো দেখো দুর্নীতিবাজ তৃণমূল কেমন ভেঙে চুরমার হচ্ছে, একসময় ওরাও তো দল ভেঙেছিল, এবার দল ভাঙিয়েছিল, দেখ কেমন লাগে ইত্যাদি বলে যারা আনন্দ পাচ্ছেন, তারা সম্ভবত অবস্থাটার গুরুত্বই বুঝতে পারছেন না, বিজেপির গ্র্যান্ড প্ল্যানটাকে বুঝতে পারছেন না। কিন্তু এসব কথার শেষে এটাও বলা দরকার যে আমাদের দেশের এই গণতান্ত্রিক কাঠামোর ভিত্তিটা অনেক 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 গভীর। সেই ষোড়শ জনপদের সময় থেকে আমাদের এই ভারতের বিভিন্ন অংশে রীতিমতো নির্বাচিত সরকার ছিল, যখন সারা বিশ্বে গণতন্ত্রের ধারণাটুকু আসেনি। আমাদের সভ্যতায় সেই গণতান্ত্রিক ধ্যান ধারণাগুলো প্রবল, আর সেটা আম জনতার রক্ত মজ্জায় প্রবাহমান। 52 সাল থেকে প্রতিটা নির্বাচন, প্রতিটা সরকার বদল, পরিবর্তন বা প্রত্যাবর্তনে সেই ধারণা, আম আদমির ভূমিকার কথা মাথায় রাখলে এটাও বলা যায় যে চাইলাম আর টুক করে আমটি পেড়ে খেলাম, সংবিধান আর গণতান্ত্রিক ধ্যান ধারণাকে অগ্রাহ্য করে এক নতুন ব্যবস্থাকে কায়েম করে ফেললাম, এটাও সম্ভব নয়। অত্যন্ত কনভিকশনের সঙ্গে আস্থা নিয়ে অটল বিহারী বাজপেয়ী বিজেপির নেতাকে বলতে শুনেছিলাম, আমাদের দেশ সেকুলার ছিল, সেকুলার আছে, সেকুলার থাকবে, সেটা বিজেপি বা অন্য কোনো রাজনৈতিক দলের জন্য নয়। আমাদের দেশের, আমাদের সমাজের ব্যবস্থার মধ্যে গণতন্ত্র আর ধর্মনিরপেক্ষতা এতটাই গভীর যে তাকে ধ্বংস করা অসম্ভব। হ্যাঁ, এই জন্যেই ভাঙা হচ্ছে রাজনৈতিক দলগুলোকে, আঞ্চলিক দলগুলোকে। কিন্তু তা দিয়ে শেষ পর্যন্ত কতদূর লাভ তুলতে পারবে বিজেপি, তা নিয়েও প্রশ্ন থেকে যাচ্ছে। ভাবুন, ভাবুন, ভাবতে থাকুন, ভাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে শেষ করছি। নমস্কার।